পর্তুগালে যারা স্টুডেন্ট হিসেবে অ্যাডমিশন নিয়েছে পড়াশোনা করার জন্য, সেটি ডিপ্লোমা হোক, ব্যাচেলর হোক, মাস্টার্স হোক, পোস্ট গ্র্যাজুয়েশন কিংবা পিএইচডি, তাদের জন্য পর্তুগালের যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আইমা রয়েছে, তারা খুব একটি ভালো সুসংবাদ নিয়ে আসছে। পর্তুগালে অনেক স্টুডেন্টে নানা কারণে ড্রপ আউটের সম্মুখীন হয়। অথবা আমরা দেখেছি অনেকেই পড়াশোনা করার জন্য অ্যাডমিশন নেয়। বিভিন্ন কারণে একটা পর্যায়ে গিয়ে অনেকে সে পড়াশোনাটি কন্টিনিউ করতে পারে না। আ এটির অবশ্য নানান কারণ রয়েছে। অনেকেই এখানকার যেই আ শিক্ষা ব্যবস্থা সেটির সাথে অ্যাডজাস্ট করতে পারে না, অথবা আ এখানকার যেই পড়াশোনা শুরু করার পরে আ এখানকার সার্বিক যে পরিস্থিতি রয়েছে সেটি তাদের অনুকূলে না থাকার কারণে অনেকে ড্রপ আউট করে, অথবা পুরোপুরি কাজে আ মনোনিবেশ করতে হয়। তার জন্য অনেকেই ড্রপ আউট করে। তাছাড়া ব্যক্তিগত বিষয় থাকে, অথবা বিভিন্ন কারণে এমনটি হতে পারে। তাদের জন্য খুব চমৎকার একটি সুযোগ নিয়ে আসছে আইমা। গত ১০ ফেব্রুয়ারি আইমা তাদের ওয়েবসাইট এবং তাদের সোশ্যাল মিডিয়াতে জানিয়েছে, যারা পর্তুগালের স্টুডেন্ট হিসেবে রয়েছে কিন্তু তাদের পড়াশোনা কোনো কারণে শেষ করতে পারে নাই। তাদের রেসিডেন্স পারমিট ওয়ার্ক পারমিটে রূপান্তর করার জন্য তারা একটি কনট্যাক্ট ফর্ম তারা দিয়েছে, যেটিকে আমরা আবেদনও বলতে পারি। যারা পড়াশোনা শেষ করেনি তাদেরকে ওয়ার্ক পারমিটে তাদের যে রেসিডেন্স পারমিটটি রয়েছে সেটি কনভার্ট করার একটি সুযোগ দিয়েছেন। এটি জানার জন্য অনেকেই অনেকভাবে বিগত দিনগুলোতে জানার চেষ্টা করেছেন। যারা পড়াশোনার জন্য অ্যাডমিশন নিয়েছেন কিন্তু যারা কোর্সটি কমপ্লিট করতে পারেননি তাদের কি হবে? কিভাবে তারা পরবর্তীতে রেসিডেন্স কার্ড রিনিউ করবে বা আপডেট করবে? সেটি নিয়ে অনেকে অনেক উদ্বিগ্ন অবস্থায় ছিল। সেটির অবসান ঘটেছে। যদিও প্রাথমিকভাবে তারা শুধু আবেদন করার জন্য বলা হয়েছে। ২ টি সত্য আ বোঝা যায় তাদের যে সোশ্যাল মিডিয়া আছে সেখান থেকে আ মোটা দাগে ২ টি বিষয় তারা উল্লেখ করেছে। ১ম বিষয় হচ্ছে আ পর্তুগালে তাদেরকে থাকতে হবে। আর ২য় বিষয়টি হচ্ছে যে তারা আ কাজ করতেছে তার একটি প্রমাণ দিতে হবে। অর্থাৎ তারা পড়াশোনা করেনি কিন্তু এখানে কাজ করতেছে। পাশাপাশি হচ্ছে তারা পর্তুগাল ছেড়ে যায় নাই। এই ২ টি মোটামুটি কোয়ালিফিকেশন, অথবা এই ২ টি এলিজিবিলিটি যাদের রয়েছে তারাই কিন্তু স্টুডেন্ট পারমিট থেকে ওয়ার্ক পারমিটে রূপান্তর অথবা পরিবর্তনের জন্য আবেদন করতে পারবে। এটি বড় একটি সুযোগ। আমরা দেখেছি সরাসরি যারা বাংলাদেশ থেকে আসে, অথবা ইউরোপের বিভিন্ন দেশ থেকে পর্তুগালে স্টাডির জন্য অ্যাডমিশন নেয়। অনেকেই কিছু সংখ্যক ক্রেডিট শেষ করে, অনেকেই আ একটি সেমিস্টার শেষ করে, অথবা বিভিন্ন পর্যায়ে গিয়ে কিন্তু তাদের পড়াশোনাটি থমকে যায় বা পজ দিতে হয়। সেই ক্ষেত্রে পরবর্তীতে তাদের রেসিডেন্স পারমিটটি রিনিউর ক্ষেত্রে একটি জটিলতা দেখেছি, বা অনেকে দীর্ঘদিন অপেক্ষা করছেন। কি হবে সেটি নিয়ে অনেকে উদ্বিগ্ন ছিলেন। তার একটি সুন্দর সমাধান আইমা পক্ষ থেকে দিয়েছেন। এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্বেগ, বা আইমার যেই চলমান যে প্রক্রিয়াগুলো রয়েছে এটির মধ্যে অন্যতম সেরা একটি উদ্বেগ এটি বলে আমি মনে করি। এই বিষয়টি নিয়ে আমি আসলে একটু আমার ব্যক্তিগত কিছু আ অভিজ্ঞতা রয়েছে, সেটিও আপনাদের সাথে শেয়ার করতে চাই। আ আমি এর আগেও একটি ভিডিওতে বলেছিলাম যে আমি নিজেও আসলে এই পর্তুগালে ২০১৭ সালে স্টুডেন্ট হিসেবে রেসিডেন্স পারমিট আমি নেই। পরবর্তী সেটি ২০১৯ সালের একেবারে শুরুর দিকে আমি সেটিকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করি। তখনকার যে সিস্টেমটি ছিল সবেমাত্র, যেই সিস্টেমটি পর্তুগাল থেকে ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, যেই ফাইল লক বা সেফ এন্ট্রির যে সিস্টেমটি ছিল, সেটি ২০১৮ সালের মাঝামাঝিতে চালু হয়, এবং আমরা তখন সেটির একেবারে শুরুর দিকে আমরা সেটিতে আমরা আবেদন করি। অর্থাৎ স্টুডেন্টের থাকা অবস্থায়, অথবা স্টুডেন্টের পড়াশোনা শেষ না করেও কিন্তু আমরা ওয়ার্ক পারমিটে যাওয়ার জন্য আবেদন করি, এবং সেটি সেই সময়ে গ্রান্টেড করা হয়। কিন্তু পরবর্তী সময়ে কোভিডের পরে এবং সেফ থেকে আইমাতে রূপান্তর হওয়ার পরে বিষয়গুলো আসলে এত সহজ ছিল না। আম যেমন আমি যদি আমার অভিজ্ঞতা বলি, আমরা সেই সময়ে কিন্তু খুব সহজেই স্টুডেন্ট থেকে আমরা ওয়ার্ক পারমিটে ট্রান্সফার হতে পেরেছিলাম। আমার যেই স্টুডেন্ট থেকে ওয়ার্ক পারমিটে ট্রান্সফার হওয়ার সময়ের যেই সময়টি নিয়েছিল সেটি প্রায় ৭ মাসের মতো সময় নিয়েছিল। সেই সময়ে অনেক যেই অভিবাসন বিশেষজ্ঞ, লয়ার বা সলিসিটর অনেকে বলেছেন যে, আমি যদি আমার আর্টিকেল চেঞ্জ করি তাহলে চেঞ্জ করার পর থেকে কিন্তু আমার ৫ বছর কাউন্টডাউন শুরু হবে। কিন্তু বাস্তবে আমি দেখেছি
আমি যখন ন্যাশনালিটি আবেদন করি 2022 সালে, আমার 17 সাল থেকেই কিন্তু 5 বছর কাউন্টডাউন টি শুরু হয় এবং আবেদন করার মাত্র 9 মাসের মধ্যেই আমি আমার যে ন্যাশনালিটি সেটি পাই। তো এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমি আমার যেই স্টুডেন্ট পারমিট থেকে আমার ওয়ার্ক পারমিটে আসার যে 7 মাসের মতো আমার সময় লেগেছিল, সেটি নিয়ে অনেকের মধ্যেই ভয় ছিল যে এটির ফলে আমার আগের যেই 1 বছরের যে রেসিডেন্স পারমিটটি ছিল সেটি হয়তো তারা ন্যাশনালিটি আবেদনের জন্য কাউন্ট করবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে আমি যখন কোয়ান্তো টেম্পো সার্টিফিকেটটি আমি তুলি, সেখানে আমার ফার্স্ট যে ফিঙ্গার হয়েছিল স্টুডেন্ট রেসিডেন্স থেকে, সেই সময়টি থেকে আমাকে তারা কাউন্টডাউন করে এবং সেই অনুযায়ী 5 বছর পরে আমি আমার ন্যাশনালিটি আবেদন করি এবং অল্প সময়ের মধ্যে আমি সেটি পেয়ে যাই। দ্বিতীয় একটি বিষয় হচ্ছে আইমা যে 10 ফেব্রুয়ারি 2026 সালে যে সোশ্যাল মিডিয়াতে যে পোস্টটি করেছে সেখানে কাজ করার পাশাপাশি আরেকটি বিষয় তারা উল্লেখ করেছে যারা পর্তুগাল থেকে চলে যায়নি এমনটি প্রুফ করতে হবে। তো এটি আসলে কি বুঝিয়েছে সেটি আমরা এখনো জানি না। ডকুমেন্টেশন সাবমিট করলে হয়তো আমরা ভবিষ্যতে জানতে পারবো বা বুঝতে পারবো এটির দ্বারা কি বুঝিয়েছে। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে আমি কিন্তু 2017 তে যখন স্টুডেন্ট রেসিডেন্স পারমিটটি নেই, 2018 সালের শুরুর দিকে আমি বাংলাদেশে ভ্রমণ করি। প্রায় 3 থেকে 4 মাস আমি সেখানে ছিলাম। পরবর্তীতে আসার পরে আমি আর স্টাডি কন্টিনিউ করিনি এবং 19 সালের শুরুর দিকে আমি আমার যে পারমিটটি রয়েছে প্রায় 7 মাস গ্যাপ দিয়ে, অর্থাৎ আমার 1 বছরের পারমিট শেষ হওয়ার 7 মাস পরে গিয়ে আমি আমার কার্ডটিকে ওয়ার্ক পারমিটে সেই সময়ে রূপান্তর করতে পেরেছি এবং আম এটি রূপান্তরে সেই সময়ে কোনো সমস্যা হয় নাই। কিন্তু বর্তমানে একটি সত্য আমি দেখছি যে তারা জুড়ে দিয়েছেন যে পর্তুগালের যারা মধ্যে ছিল, আ এমনটি তারা উল্লেখ করেছেন। এখন দেখার বিষয় হচ্ছে যে সমস্ত ডকুমেন্ট সাবমিশনের পরে আম তারা ফাইনালি কি ডিসিশন দেয়। কিন্তু আমার কার্ডটি যখন ভ্যালিড ছিল তখন কিন্তু আমি ট্রাভেল করেছি। অর্থাৎ আমার যে ১ম ১ বছরের কার্ড ভ্যালিড থাকা অবস্থায় আমি বাংলাদেশে গিয়ে আবার চলে আসি এবং আসার পর থেকে আমি এখানে কাজকর্ম শুরু করি। পরবর্তীতে ৭ মাস পরে সেটি রিনিউ হয়। তো আসলে এই ইনফরমেশন গুলো হয়তো অনেকের কাজে আসবে। সেটি আমার পূর্বের অভিজ্ঞতা, অর্থাৎ অতীত যেই বিগত সময়ের যে অভিজ্ঞতা সেটি আপনাদের সামনে আমি শেয়ার করেছি। হয়তো এটি অনেকেরই কাজে আসতে পারে। কিন্তু বর্তমান সময়ে যেহেতু আগের যে সিস্টেমটি চেঞ্জ হয়ে গিয়েছে, আগে সেফ ছিল, বর্তমানে আইমা আসছে। তাহলে এখন তারা কিভাবে কাজ করে, এটিকে কিভাবে তারা মূল্যায়ন করে, এটি এখন দেখার বিষয়। তো দর্শক, আপনাদের এই বিষয়ে যদি আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ে যদি আমার জানাশোনা বা জ্ঞান থাকে সেটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। ভালো থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে।